গুনবি সাহেব কুকুর কামড় দিলে কুকুরে পায়ে কামড় দেওয়ার যে অবস্থা, মনে হচ্ছে সেও এখন এরকম একটা জন্তুর মতো অবস্থা তৈরি হয়ে গেছে। আমি তাকে ওইরকম নিকৃষ্ট প্রাণীর নামে তাকে উল্লেখ করতে চাই না, ওরা বলতেও চাচ্ছি না। তবে কষ্ট হলো এই, উনি যে বক্তব্য দিয়েছেন, উনি বলেছেন যে আমরা কিন্তু এই দেশ আপনার পীরদেরকে লিখে দেয়নি, আপনার পীরকে এই দেশে রেজিস্ট্রেশন করে দেওয়া হয়নি। তাহলে আমি বলতে চাই, তাহলে কি আমরা কি এই দেশটাকে আপনাদের কাছে ইজারা দিয়েছি? কিছু ছেলেপেলে বিজ্ঞ ওলামা একরামের ভূমিকা পালন করতে চায়, তারা মনে করে এই দেশের তারাই সবচেয়ে বড় আলেম, এবং এরকম তুলনাও করেছেন মোতাবর রহমান সাহেবী সাহেবকে, যে আপনার মতো হাজার হাজার ওলামা একরাম একত্রিত করলে রফিকুল ইসলাম মাদানির মতো হবে না। আরে ভাই, রফিকুল ইসলাম মাদানি তো আমাদের ছাত্র, আমরা তো তাকে চিনি ভালো করে। তার কতটুকু এলাম আছে, কতটুকু সহনশীলতা আছে, কতটুকু ধৈর্য আছে, এগুলো আমরা বুঝি না। আপনাদের মধ্যে আমাদের মধ্যে পার্থক্য একটাই, যখনই আপনারা রাজপথে নামেন আপনাদেরকে দেখে রিক্সাওয়ালারা দৌড়ে পালায়। আপনারা যখন মিছিল মিটিং করে রাজপথে নামেন তখন আপনাদেরকে দেখে দোকানদাররা শাটার ধামাধাম নামায়। আপনারা যখন রাজপথে নামেন গাড়িওয়ালারা সবাই দৌড়ে দৌড়ে এদিকে সেদিকে চোরাচুরি করে। কিন্তু আমরা যখন রাজপথে আন্দোলন সংগ্রাম মিছিল করি, সমস্ত জনগণ জানে আমরা মানুষের নিরাপত্তার জন্য করি, কোনো মানুষের জান মালের ক্ষতি হবে না বিধায়ী আমাদেরকে দেখে কোনো রিক্সাওয়ালা পালায় না, আমাদের মিটিং মিছিল দেখে কোনো দোকানদার শাটার নামায় না, আমাদের মিটিং মিছিল দেখে কোনো গাড়িওয়ালা পালায় না, সমস্ত দোকানদার রাস্তায় নেমে এসে আমাদেরকে অভিবাদন জানায়। লক্ষ্য করতেছিলাম ওলামা একরামের মধ্যে কিছু কাদা ছড়াছড়ি হচ্ছে, যেরকম এক আলেম আর এক আলেমের বিরুদ্ধে বলতেছে, আর এক আলেম আবার তাকে ধুয়ে দিতেছে। এটা জওয়ান আলেম ওলামা মুরব্বীর বিরুদ্ধে কটূক্তি করতেছে। মুরব্বী হয়তো নসিহতমূলক কোনো জওয়ান আলেম ওলামার দিকে একটু ইঙ্গিত করে কথা বলেছে বা সরাসরি বলেছে, সেটাকে কেন্দ্র করে আমরা লক্ষ্য করতেছি অনেকটাই দেশের মানুষের মধ্যে বিপর্যয় অবস্থা দেখা দিয়েছে। আসলে দেখেন, আমরা লক্ষ্য করেছি যারা আজকে ওলামা একরামের মধ্যে ওলামা একরামকে নিয়ে, পীর সাহেব চরমনাকে নিয়ে বিভিন্ন জনে বিভিন্ন আলোচনা করতেছে, সমালোচনা করতেছে, এই বিষয়টা অনেকটাই লক্ষণীয় বিষয়। সেটা হলো, আগে যদি আপনি কাউকে কামড় দেন সে পরবর্তীতে আপনাকে কামড় দেবে, এটাই স্বাভাবিক। এখন আপনি আগে এই দেশের 17 কোটি তৌহিদ জনতার যিনি প্রাণের স্পন্দন পীর সাহেব চরমনাকে কটাক্ষ করে আপনি বক্তব্য দিবেন, আর এই দেশের তার পক্ষের আলেম ওলামা সবাই নীরবে বসে থাকবে, তা তো হতে পারে না। আমি লক্ষ্য করেছি আমাদের সিরাজগঞ্জের মোতালেব রহমান সাহেবী সাহেব দামাত বরকাতুহুম রফিকুল ইসলাম মাদানিকে নিয়ে যখন কথা বলেছেন, এটা তার মনের আক্ষেপ এবং মনের দুঃখ দুর্দশাকে তিনি তুলে ধরেছেন। সেটা এই কারণে, যখন রফিকুল ইসলাম মাদানি সাহেব যখন জেলখানায় ছিলেন তখন এই মোতালেব রহমান সাহেবী সাহেব তাদের পক্ষে অনেক জায়গায় বক্তব্য দিয়েছেন, অনেক মাহফিলে তাদের পক্ষে স্লোগান দিয়েছেন। এমনকি রফিকুল ইসলাম মাদানির পক্ষে উনি বিভিন্ন জায়গায় জায়গায় দোয়া মাহফিল করেছেন, তার মুক্তির জন্য আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন। যার জন্য এত কিছু করেছেন, সেই ব্যক্তি যদি তার আমিরের বিরুদ্ধে বক্তব্য দেয়, স্বাভাবিকভাবেই তার দিলে লাগতেই পারে। সে ছোট মানুষ। রফিকুল ইসলাম মাদানিতে এমন কিছু না যে এই দেশের অনেক বড় একটা পণ্ডিত, বড় কোনো স্কলার বা বড় কোনো ডক্টরেট বা বড় কোনো আলেম, একবারে এই দেশের সবচেয়ে বড় কোনো বিজ্ঞ কোনো ব্যক্তি, এমন না। আমরা তো তাকে ভালো করে চিনি, খুব কাছে থেকে চিনি তাকে। এখন তার বিষয়টা নিয়ে যখন মোতালেব রহমান সাহেবী সাহেব উনি ওনার মনের ক্ষোভ এবং দুঃখ প্রকাশ করেছেন, আমরা দেখেছি সেটাকে লক্ষ্য করে গুনবি সাহেব কুকুর কামড় দিলে কুকুরে পায়ে কামড় দেওয়ার যে অবস্থা, মনে হচ্ছে সেও এখন এরকম একটা জন্তুর মতো অবস্থা তৈরি হয়ে গেছে। আমি তাকে ওইরকম নিকৃষ্ট প্রাণীর নামে তাকে উল্লেখ করতে চাই না, ওরা বলতেও চাচ্ছি না। তবে কষ্ট হলো এই,
উনি যে বক্তব্য দিয়েছেন, উনি বলেছেন যে আমরা কিন্তু এই দেশ আপনার পীরদেরকে লিখে দেয়নি, আপনার পীরকে এই দেশে রেজিস্ট্রেশন করে দেওয়া হয়নি। তাহলে আমি বলতে চাই, তাহলে কি আমরা কি এই দেশটাকে আপনাদের কাছে ইজরা দিয়েছি? এদেশে আলেম ওলামা কি আপনার কাছে ইজরা দিয়েছে? আপনি যেটা বলবেন সেইটাই হবে? এদেশে লক্ষ 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 ওলামা একরাম তারা কি তার স্বস্থানে বসে বসে আঙ্গুল চুষবে নাকি? আমরা আপনার এই বক্তব্যের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে বলতে চাই, আপনি যে শব্দগুলো ব্যবহার করেছেন, যে ভাষাগুলো ব্যবহার করেছেন, আপনি একজন ছোট মানুষ, আপনার বয়সও তেমন নয়, আপনি এলেম কালামে একদম অত বড় কিছু হন নাই, এমন কোনো বড় পণ্ডিত হন নাই। আপনি যা খুশি তাই বলবেন বড় বড় ওলামা একরামের বিরুদ্ধে, আর আপনাকে সবাই মেনে নেবে, তা কিন্তু হতে পারে না। আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি, ইতিপূর্বে যারা পিশাব চরমনার বিরুদ্ধে কথা বলেছিলেন, তার মধ্যে দু একজন জাতির কাছে ক্ষমা চেয়েছেন। আমরা তাকে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখেছি। তার মধ্যে থেকে আমরা আরেকজনকে দেখেছি, যারাই আমাদের দেওবন্দি ওলামা একরামের সঙ্গে বেয়াদবি করতেছে, আমরা তাদের বিষয়টা লক্ষ্য করে দেখেছি, আসলে তাদের প্রতি তাদের কোনো না কোনো ওস্তাদের অভিশাপ রয়েছে। আর এই অভিশাপের কারণেই তারা দেশের বিজ্ঞ ওলামা একরামের বিরুদ্ধে কটূক্তি করে বেড়ায়, বিজ্ঞ ওলামা একরামের বিরুদ্ধে কটাক্ষ করে বেড়ায়, এবং দেশের পীর মাশায়েখের বিরুদ্ধে তারা আঙ্গুল দেওয়ার চেষ্টা করে। আমরা এদের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। পরিশিষ্ট কথা হলো, আমরা যারা এই দেশের ওলামা একরাম, আপনি একটা দল, আপনার একটা মত থাকতেই পারে, আপনি একটা দল করতেই পারেন, আমার মত ভিন্ন থাকতে পারে, আমি ভিন্ন দলের মতাদর্শী হতে পারি। তাই বলে এমন নয় যেই সময় এই দেশের ওলামা একরাম সকলে একটি ঐক্য প্ল্যাটফর্মে আসার দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছে, আর তখন আপনারা এদেশের ওলামা একরামের ঐক্যকে বিনষ্ট করার জন্য আপনারা একটা চক্রান্তে লিপ্ত হয়েছেন। আমরা কিন্তু এগুলো বুঝি। আপনাদের এই সমস্ত চক্রান্ত এবং ষড়যন্ত্র এদেশের মানুষ কোনোভাবেই মেনে নেবে না। আমরা দেখেছি বিজ্ঞ কিছু ছেলেপেলে বিজ্ঞ ওলামা একরামের ভূমিকা পালন করতে চায়। তারা মনে করে এদেশের তারাই সবচেয়ে বড় আলেম, এবং এরকম তুলনাও করেছেন মোতাবর রহমান সাহেবকে, যে আপনার মতো হাজার হাজার ওলামা একরাম একত্রিত করলে রফিকুল ইসলাম মাদানির মতো হবে না। আরে ভাই, রফিকুল ইসলাম মাদানি তো আমাদের ছাত্র, আমরা তো তাকে চিনি ভালো করে। তার কতটুকু এলাম আছে, কতটুকু সহনশীলতা আছে, কতটুকু ধৈর্য আছে, এগুলো আমরা বুঝি না। আপনার তাকে নিয়ে সাফাই গাইতে গিয়া এদেশের মুরব্বি ওলামা একরামকে যা খুশি তা বলবেন, আর আমরা আপনাকে অত সহজেই ছেড়ে দেব, তা হতে পারে না। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা এরকম কাদা ছোড়াছুড়ি বাদ দেন। এদেশের ওলামা একরাম সকলে এক কাতারে আসতেছে, সকলের সাথে এক কাতারে সামিল হন। ঐক্যকে বিনষ্ট করার চেষ্টা করবেন না। যদি এই ওলামা একরাম ঐক্যকে বিনষ্ট করার চেষ্টা করেন, তাহলে আমরাও কিন্তু আপনাদেরকে ছেড়ে দিয়ে কথা বলবো না। আমাদেরও এদেশের হাজার হাজার নয় লক্ষ লক্ষ ওলামা একরাম আমরা রাজপথে জীবন দিয়েছি। বিগত 15 বৎসর আওয়ামী সরকারের বিরুদ্ধে যত সংগ্রাম, যত আন্দোলন আমরা রাজপথে করেছি, তখন কিন্তু আপনারা ওই রকম রাজপথে আমাদের মতো সরব ছিলেন না। অনেকেরই প্রশ্ন, অনেকেই আলোচনা করে থাকেন যে আমরা বিগত 15 বছর রাজপথে নামতে পারি নাই, পিশাব চরমনার কর্মীরা কিভাবে রাজপথে নেমেছে। আমি তাদেরকে বলতে চাই, আপনাদেরকে যেভাবে বাধা দিয়েছে আমাদেরকেও বাধা দিয়েছে, কিন্তু আপনাদের বাধা দেওয়ার পরও আপনাদেরকে যখন মুসলেকা দিয়ে যখন রাজপথে নামিয়েছে, আপনাদেরকে যে শর্ত দিয়ে মুসলেকা দিয়ে নামিয়েছে, আপনারা সেই শর্ত ভঙ্গ করেছেন। আর আমাদেরকে যেই শর্ত প্রশাসন দিয়েছে, সেই শর্ত আমরা 100% পূরণ করে আমরা রাজপথে আমাদের 100% কর্মসূচি বাস্তবায়ন করেছি। আপনাদের মধ্যে আমাদের মধ্যে পার্থক্য একটাই, যখনই আপনারা রাজপথে নামেন, আপনাদেরকে দেখে রিক্সাওয়ালারা দৌড়ে পালায়। আপনারা যখন মিছিল মিটিং করে রাজপথে নামেন, তখন আপনাদেরকে দেখে দোকানদাররা শাটার ধামাধাম নামায়। আপনারা যখন রাজপথে নামেন, গাড়িওয়ালারা সবাই দৌড়ে দৌড়ে এদিকে সেদিকে চুরি করে।
কিন্তু আমরা যখন রাজপথে আন্দোলন সংগ্রাম মিছিল করি, সমস্ত জনগণ জানে আমরা মানুষের নিরাপত্তার জন্য করি, কোনো মানুষের জান মালের ক্ষতি হবে না বিধায়ী আমাদেরকে দেখে কোনো রিক্সাওয়ালা পালায় না, আমাদের মিটিং মিছিল দেখে কোনো দোকানদার শাটার নামায় না, আমাদের মিটিং মিছিল দেখে কোনো গাড়িওয়ালা পালায় না। সমস্ত দোকানদার রাস্তায় নেমে এসে আমাদেরকে অভিবাদন জানায়, আমাদেরকে স্বাগতম জানায়, এই কারণে যে আমরা মানুষের একমাত্র মঙ্গল কামনা করি, মানুষের স্বার্থে একমাত্র রাজনীতি করি, এই দেশ এবং জাতির সাথে রাজনীতি করি। বিধায় মানুষ আমাদেরকে সাপোর্ট দিয়েছে, বিধায় বিগত 15 বছর আমরা সরকারের প্রশাসনের বুলেটের সামনে আমাদের বুককে পেতে দিয়ে হলেও, আমাদের জীবনকে হাতের মুঠের মধ্যে নিয়ে হলেও আমরা রাজপথে দেখেছি, আমরা সংগ্রাম করেছি এই সরকারকে পতন করার জন্য। শুধু তাই না, শেষ মুহূর্তে আমরা দেখেছি, আপনারা দেখেছেন যখন ছাত্র রাজনীতি শুরু করলো, ছাত্র যখন রাজপথে নামলেন বৈষম্য বিরোধী ছাত্রদের আন্দোলনের সপক্ষে, জুলাই থেকে শুরু করে আমরা আগস্টের 4 তারিখ পর্যন্ত ছাত্রদেরকে পাহারাই শুধু দেইনি, আমরা রাজপথে প্রত্যেক দিন মিটিং মিছিলে আমরা মাঠকে সরব রেখেছি। তখন আপনাদের মতো গুণী সাহেবরা কোথায় ছিলেন? জাতি দেখতে চায়। তখন তো আপনাদের কোনো দৃশ্য দেখা যায়নি, তখন তো আপনাদের কোনো চেহারা দেখা যায়নি, তখন আপনারা কোথায় ছিলেন? এখন তো বড় বড় বক্তব্য দিচ্ছেন মাদানী সপক্ষে। আরে ভাই, মাদানী গুনবি আপনারা যারা ছিলেন জেলখানায়, তখন সুপ্রিম কোর্টে আইনজীবী নিয়োগ আমরা দিয়েছি, আপনারা দেন নাই। আপনাদের জামিনের ক্ষেত্রে আমরা সর্বোচ্চ ভূমিকা পালন করেছি, রাজপথে আমরা আন্দোলন সংগ্রাম করেছি আপনাদেরকে গ্রেফতার করার কারণে, আপনাদের গ্রেফতার করার প্রতিবাদে আমরা রাজপথে সরব থেকেছি। কই আমরা 4 আগস্ট পর্যন্ত যখন রাজপথে থাকলাম, তখন তো আপনাদের কোনো এরকম বড় বড় মৌলবীর বক্তব্য মুখ দিয়ে একটাও খুঁজে পাওয়া গেল না। এখন তো দেখতে সব বড় বড় বুলিয়া উড়াই দিয়েছেন, ব্যাপারটা কি? এগুলা কিন্তু খুবই খারাপ লক্ষণ। আমরা আপনাদের অনুরোধ করবো, আপনারা এই সমস্ত ভাষা পরিহার করেন। আমি আপনাদেরকে অনুরোধ করবো, আপনারা এরকম ধরনের কটূক্তি করা বন্ধ করেন, আপনাদের কটাক্ষ বন্ধ করেন। আপনারা দেখেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পাশাপাশি 4 তারিখে আমাদের নায়েবে আমির শাইখে চরমনাই হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম দামাত বরকাতুহুম লক্ষাধিক জনতাকে নিয়ে যখন শাহবাগে গেলেন, শাহবাগের চিত্র পাল্টিয়ে দিয়েছিলাম সেদিন আমরা। সেদিন ইসলামী আন্দোলনের মানুষ, ছাত্র আন্দোলন, যুব আন্দোলন সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন আমাদের নায়েবে আমিরকে যখন ফুল দিয়ে বরণ করলেন, সেদিন যখন গুলির পর গুলি হইতেছিল, এদেশে আমাদের ছাত্র জনতা যখন শাহাদাত বরণ করেছে, আমাদের দলের প্রায় 173 জন ছাত্র যখন শাহাদাত বরণ করেছে, তখন আপনাদের কয়জন শাহাদাতের তামান্নি নিয়ে দুনিয়ার থেকে চলে গেছে? 2-1টা চিত্র আমাদেরকে দেখান। রক্ত দিয়েছি আমরা, জীবন দিয়েছি আমরা, সংগ্রাম করেছি আমরা, আন্দোলন করেছি আমরা, আর আপনারা মাঠে থেকে বড় বড় বুলিয়া ওড়ান আর আমাদেরকে কটাক্ষ করেন, বিশ্বাস চরমনাইকে নিয়ে কটাক্ষ করেন, আবার তাকে বলেন এই দেশ আপনারা তাদেরকে ইজারা দেন নাই। আমি তো মনে করি আমরাও কিন্তু আপনাদেরকে দেশ ইজারা দেইনি। সাবধান হয়ে যান, বিজ্ঞ ওলামাকে কথা বলতে নিজেদের লাগাম টেনে ধরেন, জবানকে ঠিক করেন। আপনারা তা জানেন, যখন 4 তারিখে রাত 12টা থেকে এই স্বৈরাচার ফাসিস্ট হাসিনা সরকার যখন কারফিউ জারি করলেন, 144 ধারা জারি করলেন, 5 তারিখে কিন্তু এই দেশের কোনো জনগণ, কোনো ছাত্র জনতা সহ কোনো রাজনৈতিক দল কেউ কিন্তু এই কারফিউ ভেঙে রাজপথে নামার সাহস পান নাই। সেদিন কিন্তু আমাদের নায়েবে আমির আলহাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম দামাত বরকাতুহুম সর্বপ্রথম এই 144 ধারা ভেঙে, সেনাবাহিনীর গুলিকে উপেক্ষা করে, সরকারের 144 ধারা ভেঙে, কারফিউ ভেঙে যখন রাজপথে নেমে আসলেন, তারপরে তার দেখা দেখি তিনি সকালে রাজপথে নেমে হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছি। আমরা যেহেতু স্বৈরাচারকে বিতাড়িত করেছি, আমরা যেহেতু স্বৈরাচারকে দেশ থেকে পতন করেছি, আমরা যেহেতু এই 15 বছর আমাদের জীবনকে বিপন্ন করে আমরা রাজপথে থেকেছি, আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, রক্ত দিয়েছি, জীবন দিয়েছি, সেই ক্ষেত্রে আমরা 2-4টি কথা আমরা রাজপথে বলতেই পারি। তাই বলে এমন নয় যে আমরা তো কাউকে কটূক্তি করে আগে বলিনি। আগে আপনাকে কেন কটূক্তি করলেন? পরিশিষ্ট কথা, অনেকেই ফরিদউদ্দিন মাসুদ সাহেবকে নিয়ে 2-1জন কথা বলতেছেন। আল্লামা ফরিদউদ্দিন মাসুদ, কেউ আল্লামা মানবেন না আপনার ব্যাপার, আমরা বলি না যে আপনি তাকে মানেন, আমরা বলি না যে ফরিদউদ্দিন মাসুদকে আপনাকে মানতে হবে, আমাকে মানতে হবে, এটাও বলি না, আমাদের শায়েখরাও বলে না। তবে একটা কথা আপনারা জানেন, ফরিদউদ্দিন মাসুদ সাহেব দেওবন্দি আলেম হওয়ার পরেও তিনি কেন আওয়ামী লীগে গেলেন? কারণ কি? আওয়ামী লীগে যাননি, তবে আওয়ামী লীগকে সাপোর্ট করেছেন। আওয়ামী লীগের যদি উনি যেহেতু কোনো পদে নেই, এই জন্য আমরা বলতে পারি উনি আওয়ামী লীগে গেছেন। তবে উনি কেন সাপোর্ট করেছেন? আপনারা তাকে যদি আগে আঘাত করেন, সে তো আপনাকে পাল্টা আঘাত করবে, এটাই স্বাভাবিক। আমরা দেখেছি বিগত দিনে ওই সরকার
যখন আন্দোলন সংগ্রাম যখন শুরু হয়েছে, তখন এই ফরিদুদ্দিন মাসুদ সাহেবকে যখন 2002 থেকে 2005 সাল পর্যন্ত এবং মঈনুদ্দিন সরকার আসার আগ পর্যন্ত তাকে জঙ্গি অপবাদ দিয়ে মিথ্যা মামলা দিয়ে তাকে গ্রেফতার করে রিমান্ডে নিলেন, তাকে জেলখানায় আবদ্ধ করলেন, বারবার জুলুম নির্যাতন করলেন। তখন তো স্বাভাবিকভাবেই তার ভিতরে একটা ক্ষোভ সৃষ্টি হয়েছে, যেমন আপনার ভিতরে ক্ষোভ সৃষ্টি হয়েছে। মাদানী সাহেব পীর সাহেব চরমনার বিরুদ্ধে কথা বললেন, সেই ক্ষোভে তার মুরিদ একটা কথা বলেছেন, তার ছাত্র একটা কথা বলেছেন, সেটা কিনে আপনার ভিতরে ক্ষোভ সৃষ্টি হয়েছে। ফরিদুদ্দিন মাসুদ তো একজন মানুষ, তাও তো ক্ষোভ সৃষ্টি হতেই পারে। আমরা তো ফরিদুদ্দিন মাসুদ সাহেবের পক্ষে কোনো কথা বলতে চাই না, আমরা তার পক্ষে কোনো কথা বলতে আমরা রাজিও না। সে কী করেছে তার দায়ভার সে নেবে। অতএব তাকে কটাক্ষ করে আপনারা কেন আমাদের পীর সাহেব চরমনাকে আপনার কটূক্তি করেন? আত্মীয় হয়েছে, আত্মীয় হতেই পারে। আপনার এক বাড়িতে এক ভাই আওয়ামী লীগ করে, এক ভাই বিএনপি করে, এক ভাই জামাত করে, এক ভাই জাতীয় পার্টি করে, এক ভাই ইসলামী আন্দোলন করে, করতেই পারে। তাই বলে আপনি সেই সুবাদে আপনি সেই আত্মীয় টান টেনে আপনি পীর সাহেব চরমনাকে কটূক্তি করবেন, যেটা আদৌ সত্য না, মিথ্যা অপবাদ দেবেন, আর আমরা এটাকে নীরবে বসে থাকবো, তা হতে পারে না। এই জন্য আপনি ফরিদুদ্দিন মাসুদকে নিয়ে আপনি কী করবেন না বলেন আপনাদের ব্যাপার, কিন্তু আমাদের ইসলামী আন্দোলনের কোনো নেতাকর্মীকে, ইসলামী আন্দোলনের আমির নায়েবে আমিরকে কেন্দ্র করে আমরা ফরিদুদ্দিন মাসুদকে কেন্দ্র করে আমাদের আমির নায়েবে আমিরকে নিয়ে কটাক্ষ করবেন, তাই এদেশে তৌহিদি নয়, কোনোভাবে মেনে নেবে না। অতএব আমি আপনাদের অনুরোধ করব, আসুন এদেশের ছাত্র জনতা, ওলামায়ে কেরাম সকলে মিলে আগামী দিনে আমরা সকলে মিলে এই স্বৈরাচার সরকারকে যেহেতু পতন হয়েছে, আগামী দেশের মানুষের শান্তির লক্ষ্যে একটি ইসলামী রাষ্ট্র গঠন করার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।